নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো 12। স্বর্ণালীর সঙ্গে রয়েছে আমি ভাস্বতী। আর ভাস্বতী, শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, জীবন কৃষ্ণ সাহাকে এবার ইডির তলব। নিয়োগ দুর্নীতি মামলায় জামিনও পেয়েছিলেন জীবন কৃষ্ণ এবং ফের তাকে ইডি তলব করলো। ফের জীবন কৃষ্ণ সাহাকে ইডির তলব। সোমবার সকাল 11টার মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একেবারে ভাস্বতী, আমরা দেখেছি জীবন কৃষ্ণ সাহাকে কিন্তু এর আগে নিয়োগ দুর্নীতি মামলায়, সেই মামলায় কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এবং পরবর্তীতে আমরা দেখেছি তিনি জামিনও পেয়েছিলেন এই মামলায় এবং তারপরেই তিনি সাধারণ বা স্বাভাবিক যে জীবনযাপন, সেই জীবনযাপনে ফিরে এসেছিলেন। অবশ্যই তুমি জানো নিশ্চয়ই ভাস্বতী, এই নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এবং পরবর্তীতে সেই যে মামলায় জামিনও পেয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা। তবে আবারও জীবন কৃষ্ণ সাহাকে তলব করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং সোমবার সকাল 11টার মধ্যে সিজিও কমপ্লেক্সে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, ঠিক কোন বিষয় কি জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলো? নিয়োগ দুর্নীতি মামলায় জামিনও পেয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা এবং তাকে আবার কেন ইডি তলব করলো, কি জানতে পারছো ইডি সূত্রে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে সিবিআই যে তাকে গ্রেফতার করেছিল, তারপরে জামিনও পেয়ে গিয়েছিল এবং আমরা জানি যে নিয়োগ দুর্নীতি মামলায় মূলত এই জীবন কৃষ্ণ সাহা গ্রেফতার করা হয়েছিল এবং তথ্য প্রমাণ লোপাট করেছিল, নিজের যে মোবাইল ফোন সেগুলো ফেলে দিয়েছিল এবং এটা নিয়ে রীতিমতো জলঘোলা হয়েছিল। দিল্লি থেকে অফিসার আনা হয়েছিল সিবিআই এর এবং সেই হায়ার অফিসিয়াল এসে গ্রেফতার করে এই জীবন কৃষ্ণ সাহাকে এবং তারপরেই যেটা দেখা যায় যে তিনি বেলে মুক্ত হন এবং তারপরে ইডির তরফ থেকে তাকে আজকেই একটি নোটিশ পাঠানো হয়েছে এবং তাকে আগামীকাল হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই সব মিলিয়ে তোমাকে জানিয়ে রাখবো যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে এই জীবন কৃষ্ণ সাহা তাকে যে তলব করা হয়েছে তার পিছনে কারণ হচ্ছে যে 70 কোটি টাকার লেনদেন, এমন একটি লেনদেন পেয়েছে যেখানে একদম একটা ভারী অ্যামাউন্ট যাকে বলা যায় যে 70 কোটি টাকার লেনদেন। এই লেনদেনের উৎস কি, সেই বিষয়টাই মূলত জানার জন্য কিন্তু এই জীবন কৃষ্ণ সাহাকে তলব করা হয়েছে এবং আগামীকাল বেলা 11টার মধ্যে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে। একদমই ধন্যবাদ জানাবো। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির আতশ কাচের তলায় মুর্শিদাবাদের বড়োয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সোমবার তাকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। একেবারে ভাস্বতী, আমরা দেখেছি এর আগেও কিন্তু বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করা হয়েছিল, গ্রেপ্তার করেছিল সেই সময় সিবিআই এবং সেই যে ঘটনায়, সেই যে মামলায় তারপরে পরবর্তীতে তিনি কিন্তু জামিনে মুক্ত রয়েছেন। বর্তমানে তিনি জামিনে মুক্ত, কিন্তু তার পরবর্তীতেই আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু ইডির আতশ কাচের মধ্যে এসে পড়েছে বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। একেবারে নিয়োগ দুর্নীতি যে মামলা, সেই মামলায় এর আগেই কিন্তু জীবন কৃষ্ণ সাহার নাম জড়িয়েছিল এবং সেক্ষেত্রে নিয়োগ দুর্নীতি যে মামলা আমরা দেখেছি একের পর এক তৃণমূল নেতা মন্ত্রীদের নাম জড়িয়েছে। আমরা জানি ইতিমধ্যে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তার পরবর্তীতেই জীবন কৃষ্ণ সাহার নাম উঠে এসেছিল এবং তাকে এবার ইডি তলব করেছে। সোমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এবার যে খবরে নজর রাখবো, তাজপুরের সৈকতে হকার উচ্ছেদে বচসা, বন দফতরের মহিলা অফিসারকে আঙুল উঁচিয়ে শাসানি। গতকালই এই ঘটনা আমরা দেখলাম স্বর্ণালী। একেবারে ভাস্বতী, এবং একজন মন্ত্রী হিসেবে যে কথা বলেছি সেটা ঠিক করিনি, ভুল স্বীকার করলেন কারামন্ত্রী অখিল গিরি। তবে বন দপ্তরের মহিলা অফিসারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এবার মন্ত্রী। একদমই, এবং কারামন্ত্রী অখিল গিরি তিনি যে মন্তব্য করেছেন যে যেটা করেছি, একজন মন্ত্রী হিসেবে যে কথা বলেছি সেটা ঠিক করিনি, এমনটাই আজ ভুল স্বীকার করলেন কারামন্ত্রী। এর আগেও আমরা দেখেছিলাম স্বর্ণালী যে রাষ্ট্রপতিকে নিয়ে অপ্রীতিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি এবং গতকালের যে ঘটনা তাজপুরের সৈকতে হকার উচ্ছেদকে কেন্দ্র করে বচসা, বন দফতরের মহিলা অফিসারকে আঙুল উঁচিয়ে শাসানি দিতে দেখা যায় কারামন্ত্রীকে। একেবারেই ভাস্বতী, এবং শুধুমাত্র তাই নয়, বন দপ্তরের মহিলা অফিসারের প্রতি মন্তব্যও করেছিলেন, জানোয়ার থেকে শুরু করে বেয়াদব, এমন মন্তব্যও কিন্তু শোনা গিয়েছিল কারামন্ত্রী অখিল গিরির মুখে। এবং শুধুমাত্র তাই নয়, তুমি যেমনটা বলছিলে যে এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে রাজ্যের রাজ্যপাল
সিভি আনন্দ বোসের বিরুদ্ধেও কিন্তু একাধিক মন্তব্য করেছিলেন তিনি, এবং গতকাল মহিলা অফিসারকে আঙুল উঁচিয়ে তিনি ঠিক কি মন্তব্য করেছিলেন এবং তার পরবর্তীতে আজ তিনি ঠিক কি তার সাফাই দিয়েছেন শোনাবো আপনাদের। এই পরিস্থিতিটা যে গতকাল যে তাজপুরের যে বনাঞ্চলে ফরেস্ট ল্যান্ডের উপরে যে ঘটনাটা ঘটেছে, এটা সম্পূর্ণভাবে এখানকার যে রেঞ্জার মনীষা শ তার জন্যেই এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে। মূলত ওনার কাজকর্মে বুধবার দিন রাত্রিবেলা সেখানকার যে দোকানদার 22টা দোকানদার সমুদ্রের পাশে বসেছিল, জলের তলায় চলে যাওয়ার মতন অবস্থা হয়েছে সমুদ্রের বাঁধের ভাঙনের জন্যে। তাদের রাত্রিবেলা করাত নিয়ে 20-25 জন ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা এবং রেঞ্জার সেখানে বাংলোতে উপস্থিত, তার নির্দেশে করাত দিয়ে বাঁশ দিয়ে রাত 11টার সময় কেটে দিয়েছে। সমস্ত দোকানের বাঁশ, তাদের হুগলা, তাদের যা এই যে উপরে ত্রিপল সব ভেঙে চুরে সব ঠিক করে দিয়েছে। গতকাল সেখানে গেছিলাম, গ্রামবাসীরা প্রায় 400-500 গ্রামবাসী সেখানে জড়ো হয়েছে। তারা 15 বছর দোকান করছে যে সমুদ্রের ভাঙনের হাত থেকে আমাদের দোকান যাতে না চলে যায়, তারা ফরেস্ট ল্যান্ডের উপরে 20 ফুট পিছিয়ে আসবে। পরবর্তীকালে বাঁধ সারানো হলে ওরা আবার নিজের জায়গায় ফিরে যাবে। এই কথাটুকু ডিএফওকে আমি বলেছি যে 20 ফুট জায়গা ফিরে আসবে। এই যে উত্তপ্ত পরিস্থিতিটা উনি সৃষ্টি করেছেন, আমি মিনিস্টার হিসাবে তাকে বলছি আলোচনা করুন। তারা পুলিশ ফোর্সরা সব দাঁড়িয়ে আছে, মানদার উনি কোস্টাল পুলিশ প্রশাসন সব দাঁড়িয়ে আছে। আমি বলছি আপনি এখানে বসুন, আসুন এখানে বসে আলোচনা করুন। তখনও আমাকে বলছে, আমার লোকের মারফত বলেছে মন্ত্রী আমার কাছে আসুক, আমি মন্ত্রীর কাছে যাব না। তার এটা গ্রামের লোকরা তখন আমার আপনাদের শোনালাম কারামন্ত্রী অখিল গিরির কি মন্তব্য। তিনি যেমনটা আজ বলেছেন যে একজন মন্ত্রী হিসেবে যে কথা বলেছি সেটা ঠিক করিনি, ভুল স্বীকার কারামন্ত্রী অখিল গিরি। তবে বন দপ্তরের মহিলা অফিসারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মন্ত্রী। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়। সৌমজিৎ, আমরা দেখেছি গতকালই যে ঘটনা ঘটেছিল, একেবারে বন দপ্তরের মহিলা অফিসারকে আঙুল উঁচিয়ে শাসানি দিয়েছিলেন কারামন্ত্রী অখিল গিরি, এবং তার পরবর্তীতেই তিনি আজ যেই কথা বলেছেন যে একজন মন্ত্রী হিসেবে যে কথা বলেছি সেটা ঠিক করিনি। সেক্ষেত্রে কি দলের সমর্থন না পেয়েই এই পিছুটান? দেখো ভাস্বতী এবং স্বর্ণালী, তোমাদের দুজনকে জানিয়ে রাখি, গতকালকে যে ঘটনা ঘটেছিল, একজন সরকারি মহিলা অফিসারকে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি রীতিমতো আঙুল উঁচিয়ে কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন, এবং তারই পরে আজকে সকালে কিন্তু কলকাতা টিভিতে তিনি ভুল স্বীকার করেছেন। তিনি এইটুকু বলেছেন যে তিনি মন্ত্রী হয়ে যে মন্তব্য করেছেন সেই মন্তব্য করার ঠিক হয়নি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তাজপুরে, এবং গতকাল ঠিক কি ঘটনার পরিপ্রেক্ষিতে এই পুরো বিষয়টি হয়েছিল, অখিল গিরি কেন একজন সরকারি অফিসারকে আঙুল উঁচিয়ে শাসানি দিতে গেল, আমরা জেনে নেব। এখানকারই স্থানীয় যে দোকানদাররা রয়েছেন তাদের কাছে জেনে নেব। দাদা বলছি, গতকাল দেখুন, গতকাল যে ঘটনা ঘটেছে এই ঘটনাটা 10 দিন ধরে চলছে। ভরা কোটালে এই সমুদ্রের বাঁধ ভেঙে যাওয়ার পরে এখানে 22টা দোকান নষ্ট হয়ে যায়। এরা 15 বছর ধরে এখানে দোকানপাট করে জীবিকা নির্বাহ করে, সবাই তপশিলি জাতির অন্তর্ভুক্ত। আজকে যার জন্য তারা ফরেস্টের ফাঁকা জায়গা যেখানে গাছপত্র নেই সেই সব জায়গায় 10 হাত করে 15 হাত করে একটু বেড়া মানে দোকানটা অস্থায়ী খুঁটি দিয়ে এবং হোগলা দিয়ে তৈরি করে ব্যবসা করার জন্য করছিল। তো তখন গত শুক্রবার রাত্রে মাননীয় রেঞ্জার ম্যাডাম এবং বেশ কিছু মানুষকে নিয়ে রাত 10:30টার পরে কাটার মেশিন করাত নিয়ে এসে রাতের অন্ধকারে বৃষ্টির মধ্যে এই কুঁড়ে ঘরগুলো ওই পালাগুলো কাটছিলেন। তখন ওখানকার মহিলারা এসে বাধা দেয়, যারা দোকানদার তারা, তাদের সঙ্গে অভব্য আচরণ করা হয়, তাদের সঙ্গে খুব বাজে আচরণ করা হয়, ঠেলে দেওয়া হয়, যাচ্ছাতা বলা হয়, হুমকি দেওয়া হয়। এবং এই কথাগুলো তারা এদের এই কথা শুনে গ্রামবাসীরা ছুটে আসে, তখন তারা পালিয়ে যায় বাংলোতে। এবং তারপরের দিন এরা মন্ত্রীকে জানানোর পরে মন্ত্রী মহাশয় এসেছিলেন এবং একটা মধ্যস্থতা করে এর একটা সমাধান সূত্র চাইছিলেন। তখন তিনি ঘরে ডিএফও সাহেবের সঙ্গে কথা বলেছিলেন মন্ত্রী মহোদয়, এবং রেঞ্জারকে এখানে ডেকে পাঠান। রেঞ্জার এখানে বাংলোতে ছিলেন, তখন রেঞ্জার এলেন এখানে, তারপরে মন্ত্রী বললেন চলুন দেখি জায়গাটার কি অবস্থা আছে। কিন্তু রেঞ্জার কোনো কর্ণপাত করলেন না, এখানে দাঁড়ালেন। তারপরে মন্ত্রী সাহেব একটু সবাইকে বসালেন, আসন টাসন দিয়ে চেয়ার দেওয়া হলো। সবাইকে ওসি সাহেব ছিলেন এবং অন্যান্য আধিকারিকরাও ছিল।
কিন্তু রেঞ্জার ম্যাডাম শুনলেন না, তাকে ডাকা হলো, বললেন আমি যাব না, যার দরকার তাকে আমার কাছে আসতে বলুন। পরে ওসির মধ্যস্থতায় আবার উনি ওখানে গেলেন এবং উনি যে ভাষায় মন্ত্রীকে বলেছেন কথাগুলো, এভাবে কোনো মন্ত্রীকে এইভাবে কথা বলা হয় না। কিন্তু তার বক্তব্যগুলো এই যে ভিডিওগুলো যেগুলো গেছে সেটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেই গেছে, তার বক্তব্যগুলোকে কাটিং করে বাদ দিয়ে মন্ত্রীর বক্তব্যকে তুলে ধরা হয়েছে। যেটা আমার প্রশ্ন, যে তৃণমূল কিন্তু সমর্থন করছেন না অখিলগিরির এই মন্তব্য, সেক্ষেত্রে আপনারা এটা কিভাবে দেখেন? না, আমরা মন্ত্রী সাহেব কেন বললেন এটাও তো ভাবতে হবে। একটা মন্ত্রীকে উত্তক্ত করা হয়েছে, তাকে উত্তেজিত করা হয়েছে, একজন মন্ত্রীকে এবং জনগণের এই যে দোকানপাটগুলো যেভাবে সব ভাঙা হয়েছে, চুরমার করা হয়েছে, আজকে আমরা আপ্রাণ চেষ্টা করছে, সরকার চেষ্টা করছে বাঁধ দিয়ে তারা একদম আবার সবুজ সামনের ব্যাপার দিকে বোঝাই চলে যাবে, যাচ্ছে এটাও বলছে। গতকালের যে ঘটনা, অবশ্যই সেই ঘটনার সাক্ষী হয়েছে সারা বাংলা, এবং তার পরবর্তীতে ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যেমনটা যে কারামন্ত্রী অখিল গিরি তিনি কিন্তু তার যে মন্তব্য তা কিন্তু ফেরত নিয়েছেন। তিনি যেমনটা বলেছেন যে একজন মন্ত্রী হিসেবে যে কথা বলেছি সেটা ঠিক করিনি, তবে ভুল স্বীকার করলেও আমরা দেখতে পাচ্ছি বন দপ্তরের মহিলা অফিসারকে কিন্তু তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। আপাতত ধন্যবাদ তোমায় সৌমজিৎ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়। হকার উচ্ছেদ ঘিরে গতকাল যে পরিস্থিতি তৈরি হয় এবং রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি তিনি সরাসরি বন দফতরের মহিলা অফিসারকে আঙুল উঁচিয়ে তাকে একেবারে অধ্যত অবস্থায় দেখা যায়, কিন্তু তারপর আমরা আজ দেখি যে তিনি ভুল স্বীকার করেন এবং যে মন্তব্য তিনি করেছেন একজন মন্ত্রী হিসেবে যে কথা বলেছি সেটা ঠিক করিনি, ভুল স্বীকার করলেন কারামন্ত্রী অখিল গিরি। তবে বন দফতরের মহিলা অফিসারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মন্ত্রী। একেবারেই ভাষ্যটি আমরা দেখেছি, যদিও গতকালই আমরা কিন্তু দেখেছি যে কারামন্ত্রী অখিল গিরির এই মন্তব্যকে একেবারেই সমর্থন করা হয়নি দলের পক্ষ থেকে। তার পাশাপাশি যেমনটা বলা হয়েছিল যে যদি এই নিয়ে কোনো সমস্যা তৈরি হয়েই থাকে তাহলে রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদার সঙ্গে সেক্ষেত্রে কথা বলা উচিত ছিল রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির। যদিও তিনি সেই কাজ না করে বা তিনি বীরবাহা হাঁসদাকে সেই বিষয়টি না জানিয়ে কেন সেখানে গিয়ে এই বচসায় জড়িয়ে পড়লেন সেই নিয়েই কিন্তু আমরা দেখেছি যে দল তাকে সমর্থন করেনি। কুণাল ঘোষ তিনিও কিন্তু একাধিক মন্তব্য করেছিলেন যে, এবং তিনি যেমনটা জানিয়েছিলেন যে অবশ্যই এই রকম ধরনের আচরণ করা রাজ্যের কারামন্ত্রী হিসেবে তার একেবারেই উচিত হয়নি। এবং তার পরবর্তীতেই আমরা কি দেখছি ভাষ্যটি যে আজই তিনি ভুল স্বীকার করেছেন। তিনি কি বলেছেন যে একজন মন্ত্রী হিসেবে যে কথা বলেছি সেটা ঠিক করিনি, ভুল স্বীকার কারামন্ত্রী অখিল গিরির। এবং অবশ্যই আজ তো তিনি যে মন্তব্যের প্রেক্ষিতে ভুল স্বীকার করেছেন আপনাদের শোনাবো গতকাল তিনি ঠিক কি মন্তব্য করেছিলেন বন দপ্তরের সেই মহিলা অফিসারকে উদ্দেশ্য করে। স্যার আমি ডিউটি করছি বলে তুলে নেবেন? আপনাকে ডিউটি এখান থেকে কেন? স্যার নাইট ডিউটি করেছে আমার স্টাফ। আপনার যে staff? দোকান না বসুন। নাইট ডিউটি? নাইট আপনিই বলেছিলেন, কে ছিল প্রদীপ বলুন? কে নাইট ডিউটি করতে বলেছে? স্যার আপনি বলেছিলেন যে দোকান না বসুন। আপনি রাত্রিবেলা কেন কাটলেন আমি জানতে চাই। রাত্রিবেলা কেউ কাটেনি। এখনকার সময় কেটেছেন? কি কেউ বলেন? কাটেনি। ভিডিও ফুটেজ আছে, ভিডিও ফুটেজ আছে। কি বলছেন কি আপনি? একজন ম্যাডাম হয়ে মিথ্যা কথা বলছেন আপনি। হ্যাঁ ঠিক আছে, আর তোমরা রাত্রিবেলা যে বসিয়েছো। কি বলছেন? রাত্রিবেলা বসিয়েছো। আপনি আমাকে চিনেন না। আমি ওই স্যার, এসডিপিকে দেখুন, তুলে ফেলে দিচ্ছি সমুদ্রে, ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আমি আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কে রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। কে বলেছে রিস্ক নিতে স্যার? রিস্ক নিতে কে বলেছে স্যার? উনি কারো কথা শুনতে চান না। আপনি এত বড় ক্ষমতা দেখে মনে হচ্ছে যে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়েছে। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে। সজলবাবু, এর আগেও আমরা দেখেছিলাম রাষ্ট্রপতিকে নিয়ে করা তার অপ্রীতিকর মন্তব্য এবং গতকাল বন দফতরের একজন মহিলা অফিসারের সঙ্গে তার যেরকম উদ্ধত আচরণ, যদিও আজ তিনি ভুল স্বীকার করেছেন এবং বলেছেন একজন মন্ত্রী হিসেবে যে কথা বলেছি ঠিক করিনি। সেক্ষেত্রে তিনি কি তার দায় স্বীকার করলেন? কি বলছেন আপনি, কি ভাবছেন? না, মাপ চাইলে অপরাধ ছাপ হয়ে গেল। হ্যাঁ, রাষ্ট্রপতিকে গালি দিলেন। হ্যাঁ, তা একজন মহিলা আদিবাসী, হ্যাঁ তিনি ছিলেন এনার থেকেও বয়সে বড় বোধহয়, আর এখন যাকে গালি দিলেন তিনি ওর মেয়ের বয়সী হবে, মেয়ের থেকেও ছোট হবে, ছেলের থেকেও ছোট। এই লোকটার নমনীয়তা, এই লোকটার ক্ষমা, এই লোকটার মাপ কোনো কাজে লাগবে না। একে এক্ষুনি গ্রেফতার করা উচিত। মুখ্যমন্ত্রী সেমুরত নেই, বিবেকের কথা বলেছিলেন, বিবেকবান হও, বিবেকবান হও। তো বিবেকবান হয়ে একবারে একে সরিয়ে দেখান না, এনাকে অ্যারেস্ট করিয়ে এর বিরুদ্ধে পুলিশে মামলা করিয়ে দেখান না, তাহলে সরকারি কর্মচারীরা তো কাজ করতে সাহস পায়। তা না হলে এরপর তো সরকারি কর্মচারীরাও আর কাজ করবে না।
সরকারি কর্মচারী হলে যদি মাথা নিচু করে কথা বলতে হয়, এবং সেখানে যদি একজন মহিলাকে বলে ডাং দিয়ে পেটাবো, জানোয়ার, বেয়াদব, এইরকম জানোয়ারদের মন্ত্রিসভায় রাখাটা কি ঠিক? এই ধরনের জানোয়ারদেরও মন্ত্রিসভায় রাখাটা ঠিক নয়। ও এখন মাপ চাইবে তো। এত মিডিয়া, এত খবর, এত সোশ্যাল মিডিয়া, এত গালিগালাজ, আপনারাও বাধ্য হয়েছেন এগুলো নিয়ে কথা বলতে হচ্ছে। তো তখন এইরকম অবস্থায় একটু মাপ চেয়ে নিয়ে তো পিছিয়ে যাবে, আর কি আছে। ধন্যবাদ আপনাকে। তাজপুরের সৈকতে হকার উচ্ছেদে বচসা দেখেছি আমরা গতকালই, এবং বন দপ্তরের মহিলা অফিসারকে আঙুল উঁচিয়ে শাসানি দিয়েছিলেন কারামন্ত্রী। তার পরবর্তীতেই তিনি বলেছেন, একজন মন্ত্রী হিসেবে যে কথা বলেছি সেটা ঠিক করিনি। আরো এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, রেশন দুর্নীতি কাণ্ডে রহমান ভাইয়ের জেরায় চাঞ্চল্যকর তথ্য। জ্যোতিপ্রিয় মল্লিকের 20 কোটি টাকা আলিফ নূরের কাছে রয়েছে। একেবারে ভাষ্যতে এমনটাই জানা যাচ্ছে, এবং তার পাশাপাশি যে এই তথ্য সামনে আসছে, প্রতি মাসে জ্যোতিপ্রিয় মল্লিককে 6% হারে সুদ দিত আলিফ নূর। তবে মন্ত্রীর গ্রেপ্তারের পর টাকা দেওয়া বন্ধ করে দেয় আলিফ নূর। তাই এসএসকেএম থেকে চিঠি লিখে প্রতি মাসে 10 লক্ষ টাকা দেওয়ার কথা বলেন জ্যোতিপ্রিয় মল্লিক। ইডি সূত্রে কিন্তু এমনটাই জানা যাচ্ছে। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, ইডি সূত্রে তাদের জেরা করে আর কি কি চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে? দেখো, যেমনটা তুমি জানালে একদমই সেটাই, যে 20 লক্ষ টাকা এই জ্যোতিপ্রিয় মল্লিক আলিফ নূরকে দিয়েছিল, এবং সেই মতোই কিন্তু 6% তাকে প্রতি মাসে সুদ দিতে হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। এবং যখন থেকে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়েছে তারপর থেকে আলিফ নূর সেই টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল, অর্থাৎ সুদের যে টাকা সেটা দেওয়া বন্ধ করে দিয়েছিল। এবং সেই কারণের জন্যই জ্যোতিপ্রিয় মল্লিক যখন এসএসকেএম এ ভর্তি হন গ্রেপ্তার হওয়ার পরে, সেখান থেকে তিনি একটি চিঠি লেখেন, এবং চিঠিতে তিনি মেনশন করেন যে 10 লক্ষ টাকা করে প্রতি মাসে তার পরিবারকে পৌঁছে দিতে হবে। এবং এই যে 20 লক্ষ টাকা যেটা দেওয়া হয়েছে, 20 কোটি টাকা যেটা দেওয়া হয়েছে, তারই সুদ বাবদই কিন্তু এই চিঠি লেখা হয়েছিল। জ্যোতিপ্রিয় মল্লিক লিখেছিলেন সেই চিঠি। এমনটাই কিন্তু প্রথম দিন যেদিনকে এই দুই ভাইকে সাবমিশন করা হয় সেদিনকে কিন্তু ইডি এই বিষয়টাই মেনশন করেছিল। একদমই, ধন্যবাদ রিয়া। রেশন দুর্নীতি কাণ্ডে রহমান ভাইয়ের জেরায় চাঞ্চল্যকর তথ্য এবার সামনে এসেছে। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের 20 কোটি টাকা আলিফ নূরের কাছে রয়েছে, এবং প্রতি মাসে জ্যোতিপ্রিয়কে 6% হারে সুদ দিত আলিফ নূর। এমনটাই তথ্য সামনে এসেছে, ইডি সূত্রে এমনটাই জানা গেছে। আরো এখন সময় আরো একটা বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর আরো নিয়ে। বাংলার নাট্যদলগুলিকে বঞ্চনা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের। নাট্যদলগুলির অনুদান পুনর্নবীকরণ বন্ধ কেন্দ্রীয় মন্ত্রকের। অনুদান বন্ধের যুক্তিগুলি স্ববিরোধী সম্পূর্ণ বলে দাবি। প্রতিবাদে সরব বাংলার নাট্যকর্মীরা। রাজ্যের একাধিক নাট্যদলের অনুদান বন্ধ করল কেন্দ্র, এবং সেই তালিকায় বেশ কিছু নাট্যদলও ইতিমধ্যেই সামনে এসেছে। কথা বলবো আমরা, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, কি জানা যাচ্ছে এই বিষয়ে, এখনো পর্যন্ত কি খবর রয়েছে? মন্ত্রকের তরফে বাংলা নাট্যদলগুলোর প্রতি যে বঞ্চনা হয়েছে সেই অভিযোগ নিয়ে এসেছে রাজ্যের বেশ কিছু নাট্য ব্যক্তিত্ব। গতকালই যেরকমটা চট্টোপাধ্যায় নাট্য ব্যক্তিত্ব এবং পরিচালক তিনি জানাচ্ছেন যে অদ্ভুত যুক্তি খাড়া করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। বলা যেতে পারে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক তারা থিয়েটারের প্রচারে এবং ব্যক্তির জন্য তারা একটি নির্দিষ্ট গ্রান্ট সেখান থেকে অনুমোদন করে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে নির্দিষ্টভাবে বাংলার বেশ কিছু থিয়েটার বা নাট্য দলের যে ধন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের সেই গ্রান্টকে সেটা বন্ধ করা হয়েছে, এবং সেই যুক্তির যে স্ববিরোধী এমনটাই কিন্তু তারা মনে করছে। তার কারণ হিসেবে তারা মনে করছেন যে এর পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রয়েছে। এরাজ্যেরই বঙ্গ বিজেপির কিছু নেতৃত্বের একাংশ তারা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কাছে যে বার্তা দিয়েছেন, যে বক্তব্য দিয়েছেন, তাতে কিন্তু একটা স্ববিরোধী মন্তব্য সেখানে কিন্তু উঠে আসছে। তার পাশাপাশি এখানে একটা রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করছেন।
এবং তারা মনে করছেন যে যেভাবে বাংলা থিয়েটারের প্রতি যে বঞ্চনা, সেই বঞ্চনা কিন্তু আসলে কিন্তু বাংলার কৃষ্টি সংস্কৃতির কাছে এটা একটা বড় আঘাত। এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেই জায়গায় বিজ্ঞপ্তি প্রকাশ করে গ্রান্ট বন্ধ করা হয়েছে, কিন্তু এই গ্রান্ট বন্ধ করে কোনোভাবেই কিন্তু বাংলার থিয়েটারকে বা এ রাজ্যে যে ধরনের থিয়েটারের কাজ হচ্ছে তাকে কিন্তু কোনোভাবেই আটকানো যাবে না। এবং এই প্রসঙ্গে গতকালই দেবেশ চট্টোপাধ্যায় তিনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে তিনি জানিয়েছেন তারা কিন্তু গ্রান্টের জন্য থিয়েটার করেন না, তারা থিয়েটার করেন নিজস্ব প্যাশন থেকে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে থিয়েটার করেন বলেই সেই কারণেই কিন্তু তাদেরকে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক একটি গ্রান্ট অনুমোদন করে। সেক্ষেত্রে মোদীজি যখন সবকা সাথ সবকা বিকাশ বলছেন, সেক্ষেত্রে আসলে কিন্তু বাংলার যে থিয়েটার, এই থিয়েটার বা নাট্য দলগুলোর প্রতি এই ধরনের বঞ্চনা এবং সেই বঞ্চনার প্রতিবাদে তারা কিন্তু কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রককে অনুরোধ জানাবে যাতে এই পুনর্নবীকরণ যে গ্রান্ট বন্ধ করা হয়েছে সেটা যাতে চালু করা হয়। যদি সেক্ষেত্রে কোনো কাজ না হয় তাহলে আগামী দিনে নাট্য দলগুলো বা যাদের ক্ষেত্রে এই ধরনের গ্রান্ট বন্ধ করা হয়েছে সেই নাট্য ব্যক্তিত্বরা তারা একদিকে একটা আন্দোলনে যাবেন, সেটাও কিন্তু জানিয়েছেন বাংলার নাট্য ব্যক্তিত্ব। একেবারেই ধন্যবাদ তোমায় সত্য সুন্দর। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। যেই খবরের দিকে আমরা নজর রেখেছি, বাংলার নাট্য দলগুলিকে বঞ্চনা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকে। অন্যদিকে এ বিষয়ে নাট্য ব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায় তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনা। গত 1 আগস্ট মিনিস্ট্রি অফ কালচার তারা তাদের একটা কমিটি তারা সেটাকে তাদের পোর্টালে এটা পাবলিশ করেছেন যে পশ্চিমবঙ্গের কিছু দলের গ্রান্ট তারা বাতিল করেছেন, এবং এটা আমরা গত ডিসেম্বর থেকে জানতাম। গত ডিসেম্বর পশ্চিমবঙ্গ থেকে একটি লিস্ট পাঠানো হয়েছিল, সেই লিস্টে কিছু দলকে তারা বাতিল করবেন বলে, মানে ব্ল্যাকলিস্টেড করবেন বলে ঘোষণা করেছিলেন। এবং মিনিস্ট্রি অফ কালচার যে গ্রান্ট আছে, অর্থাৎ গুরু শিষ্য পরম্পরা বা রেপার্টেড গ্রান্ট, সেই গ্রান্টে কিছু দলকে এখানকার কিছু মানুষ আছেন যারা চাইছেন না যে এই দলগুলোকে গ্রান্ট দেয়া হোক, এবং এর মধ্যে ব্যক্তিগত অসুয়া এবং রাজনৈতিক প্রতিহিংসা দুটোই জড়িয়ে আছে। মানে কোথাও হয়তো মিলেমিশে আছে, কোথাও হয়তো আইদার অর আছে। তো এটা আমরা জানতাম যে এটা ঘটতে চলেছে। এইবার সেই ঘটনাটি ঘটলো, তার কারণ হচ্ছে যে খুব ইন্টারেস্টিংলি যে কমিটি, এটা যে এক্সপার্ট কমিটি এটি দেখেন মিনিস্ট্রি অফ কালচারে, সেখানে বাঙালি নেই। তো ফলে বাংলা থিয়েটারে কে দল কি কাজ করছে সেটা সম্পর্কে তার ধারণাই নেই। ফলে গোটা রিপোর্টটাই গেছে এখানকার বিজেপি থেকে, বিজেপির কিছু কালচারাল প্রতিনিধির থেকে। এবার সেই কালচারাল প্রতিনিধি কারা এবং তাদের মানে স্বরূপ কি সেটা সামনে এখনো আসেনি, নিশ্চয়ই ভবিষ্যতে আসবে। আমাদের কাছে জানা আছে, কিন্তু সে নামগুলো আমরা এক্ষুনি বলছি না। বাংলা নাট্য দলগুলিকে বঞ্চনা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের। আপনারা শুনলেন এ বিষয়ে দেবেশ চট্টোপাধ্যায়ের কি প্রতিক্রিয়া। এ বিষয়ে আমরা কথা বলবো। আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি অভিনেতা রুদ্রনীল ঘোষের সঙ্গে। রুদ্রনীল বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। যেমনটা বলা হচ্ছে, যে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলার যে কিছু নাট্য দল রয়েছে, সেই নাট্য দলগুলির প্রতি কিন্তু এবার বঞ্চনা করা হচ্ছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে, এমনটাই অভিযোগে সরব হয়েছেন তারা। কারণ নাট্য দলগুলির অনুদান পুনর্নবীকরণ বন্ধ করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে। এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, কথা বলেছেন কয়েকজন, তাদের সেখান থেকে সামনে এসেছে। তবে সবার জেনে রেখে দেওয়া একটু সুবিধে, তারা ব্যক্তিগত কিছু মতামত তারা পোষণ করছেন। প্রায় 500-600টা মতো নাটকের দলকে পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের গ্রান্ট দেওয়া হয়। এবার সেই গ্রান্টগুলো পাওয়ার জন্য কিছু নিয়ম নীতি রয়েছে, কিছু কাগজপত্র জমা করতে হয় এবং কিছু প্রমাণ দেখাতে হয়। এবার এই ক্ষেত্রে মাত্র 15-20টা দলের গ্রান্ট আটকে গেছে এইবার। সেই বিষয়ে কেন্দ্রীয় কালচারাল মন্ত্রকের পক্ষ থেকে তারা কিছু কারণ দেখিয়েছেন। এই
প্রায় 500-600টা গ্রান্ট পাওয়া পশ্চিমবঙ্গের থিয়েটার দলের মধ্যে মাত্র 15-20 জন যেখানে অসুবিধা হয়েছে তাদের। এবার ঘটনাটা হচ্ছে যে পুরো ঘটনাটা কিন্তু সামগ্রিক ঘটনা নয়, কারণ বুঝতেই পারছেন যে 500 বা 600টার মধ্যে 15 বা 20টা সংখ্যায় কতটা। তবুও যাই হোক না কেন, যে তারা যে কারণটা দেখিয়েছেন সেই কারণটা নিয়ে যাদের গ্রান্ট বন্ধ হয়েছে তারা অন্য মতামত পোষণ করছেন। তারা বলছেন যে তারা বামপন্থী বা কেন্দ্রে বিজেপি সরকারের বিরোধী, সেই জন্য নাকি গ্রান্ট বন্ধ করা হয়েছে। যদি তাই হয়ে থাকে তো তাহলে শ্রদ্ধেয় নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বা বিভাস চক্রবর্তী তাদের যে দল রয়েছেন, যাদের পশ্চিমবঙ্গের মানুষ বামপন্থী বলেই প্রায় সবাই জানে, তাদের তো বন্ধ হয়নি। বাকি বহু দল রয়েছে অসংখ্য, তাদের তো বন্ধ হয়নি। যাই হোক না কেন, আমার নিজের মনে হয় যে কোন একটা জায়গায় একটু তারা ভুল বুঝছেন। আমার মনে হয় যে যে নথি বা তথ্যগুলো চাওয়া হয়েছে, দেওয়া হয়েছিল, সেই ক্ষেত্রে যদি তারা আরেকবার সঠিকভাবে আবেদন করেন এবং সেই ক্ষেত্রে নিশ্চয়ই বিশ্লেষণ করে দেখা হবে এটার সঙ্গে বিজেপির কোনো সম্পর্কই নেই। এবং প্রসঙ্গত আরেকটা জিনিস বলে দেওয়া ভালো যে অনেকগুলো কারণের মধ্যে কেন্দ্র সরকার তারা জানিয়েছে যে যে দলগুলো গ্রান্ট বন্ধ হয়েছে তার মধ্যে অধিকাংশ দল রয়েছে যারা আর্থিক দিক দিয়ে এখন দারুণ সচ্ছল, তাদের নিজস্ব দর্শক তৈরি হয়ে গেছেন, তাদের নাটক করবার জন্য আর বিরাট আর্থিক সহায়তার দরকার করতে নাও পারে। এই ক্ষেত্রে গ্রান্ট দেওয়া হয়, কিন্তু মূলত যারা শুধুমাত্র শহর কলকাতায় নয়, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তিক জেলাতে যারা খুব কষ্ট করে থিয়েটার করছে, যেখানে অতটা নাটক প্রদর্শনের জায়গাও নেই, নাট্যকর্মীও তেমন করে পাওয়া যায় না, কেউ ডোনেশনও তেমন দেয় না, তা সত্ত্বেও তারা যে কষ্ট করে থিয়েটারটা করছেন, বাঁচিয়ে রাখছেন, তাদের পাশেও কিন্তু এই গ্রান্টটা তারা দিতে চান। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যারা সচ্ছল, মানে যদি কেউ বেকার থাকেন তাহলে তাকে বেকার ভাতা দেওয়া যায়। এটা যদি কেউ বেকার থেকে যদি চাকরি পেয়ে যান বা স্বাবলম্বী হয়ে যান, তখন সেই ক্ষেত্রে তারা যদি বলেন যে বেকার ভাতাটা পাওয়া তাদের অধিকার, ব্যাপারটা এইরকম শুনতে লাগছে না। আমরা কোনো নাটক দলেরই গ্রান্ট বন্ধের বিন্দুমাত্র পক্ষে নই, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রকের যে যে নিয়মগুলো রয়েছে হয়তো সেখানে কোনো সমস্যা হতে পারে, বা আসলে ন্যায্য যাদের বন্ধ হওয়ার দরকার রয়েছে, যারা স্বাবলম্বী হয়ে গেছেন, তারা আবার ওই টাকাটাকে পেতে চাইছেন বলে তারা এটার মধ্যে রাজনীতি টেনে নিয়ে আসছেন, যেটা একদমই ঠিক নয়। একদমই। ধন্যবাদ আপনাকে রুদ্রনীল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আরো বারোই এখন সময় আরো একটা বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আরো বারো। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে মানসিক নির্যাতনের অভিযোগ, লক্ষ লক্ষ টাকা আদায় করা হয়েছে এবং আত্মঘাতী হয়েছে সেই তরুণী, এমনটাই জানা যাচ্ছে। এই অভিযোগই সামনে আসছে। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে হুমকির অভিযোগ সাগরদিঘির তৃণমূল বিধায়ক বায়রন বিশ্বাসের মামাতো ভাই আসাদুল বিশ্বাসের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। মালদার ইংরেজ বাজার থানায় ইতিমধ্যেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ দায়ের করা হয়েছে। ইংরেজ বাজারের মহেশমাটির বাসিন্দা ওই তরুণী বিবাহিত, তার একটি কন্যা সন্তানও রয়েছে। পেশায় সঙ্গীত শিল্পী ওই তরুণীর সঙ্গে তার স্বামীর বেশ কিছু বছর সম্পর্ক ছিল না। এরই মধ্যে আসাদুল বিশ্বাসের সঙ্গে ফেসবুকে তার আলাপ ও ঘনিষ্ঠতা হয় বলে দাবি পরিবারের। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি গৌতম চক্রবর্তী। গৌতম, ঠিক কি অভিযোগ সামনে আসছে, কি এই ঘটনা এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, যে অভিযোগটা করছে এই বৈশালী সরকারের বোন, যে প্রায় 2 বছরের ওপর এই বৈশালী সরকারের সঙ্গে আসাদুল বিশ্বাসের একটা সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিভিন্ন জায়গায় ঘুরতেও যেত এবং তাদের মধ্যে একটা নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। সেই সুযোগ নিয়ে এই বৈশালীর বিশেষ মুহূর্তের কিছু ছবি এই আসাদুল বিশ্বাস তার মোবাইলে তুলে রেখেছিল এবং মাঝের মধ্যেই তাকে ভয় দেখাতো এই বলে যে সেই ছবি ভাইরাল করে দেওয়া হবে এবং এই বৈশালীর কাছ থেকেও ব্যবসা করবে আসাদুল বিশ্বাস, এই মর্মে 10 লক্ষ টাকার উপরে তার কাছ থেকে নিয়েছিল। একটা ট্রাকও কিনেছিল, এমনটা আমরা জানতে পারছি।
তারপরে রেস্টুরেন্ট, ধাবা এগুলো ব্যবসা করবে। মোট কথা টাকা তার কাছ থেকে নিয়েছিল, ফেরত দিয়ে দিবে বলে, কিন্তু সেগুলো ফেরত দেয়নি। পরশুদিন রাত্রিবেলা এই বৈশালীকে ফোন করে এবং সেই ছবি ভাইরাল করে দেওয়া হবে এমনটাই হুমকি দেয়। এরপরেই কিন্তু এই মহিলা তার নিজের বাড়িতে, মহেশমাটি ইংরেজবাজার থানার মালদা শহরে মহেশমাটিতে তার নিজের বাড়িতেই ফ্যানের সঙ্গে ওড়না ঝুলিয়ে সে ফাঁসিতে ঝুলে পড়ে। এবং যা অভিযোগ পাচ্ছি, পুলিশ যা তদন্ত করছে এবং সেই ঘরে সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ উদ্ধার করেছে যে এই মহিলা ফাঁসিতে ঝোলার আগের মুহূর্ত পর্যন্ত এই ছেলেটির সঙ্গে চ্যাট করছিল বা কথা বলছিল এমনটাই। এবং তারপরে যা জানতে পারে পুলিশ যে এই ছেলেটি যখন বুঝতে পারে যে ফাঁসিতে ঝুলে গেছে, সে নিজে গাড়ি করে এই মেয়েটির বাড়িতে আসে গভীর রাতে এবং মেয়েটিকে সে ঝুলন্ত অবস্থায় ওই যে ফাঁসিতে ঝুলছিল সেখান থেকে নামায়, ওড়না কেটে তাকে নামায়। তার মেয়ে, একমাত্র মেয়ে, তার বয়স 13-14 বছর হবে। সেই মেয়েও বাড়িতে ছিল সেই সময়। এবং সেই মেয়ে এবং ওই ছেলেটি যে বাইরন বিশ্বাসের ভাই, তারা দুজন মিলে নামিয়ে দেখে যে মার আর কোনো সেন্স নেই, সম্পূর্ণ অচেতন। তারপরে সে নিজের এই আসাদুল বিশ্বাস গাড়ি করেই তাকে মালদা মেডিকেল কলেজে নিয়ে গেলে ওই রাতেই একদমই গৌতম, অবশ্যই এই তদন্তের দিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় গৌতম। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি গৌতম চক্রবর্তী। আর এবার যে খবরে নজর রাখবো, 100 দিনের কাজে বাংলাকে বঞ্চনার অভিযোগ তৃণমূলের হাতিয়ার, রাজ্যসভায় কেন্দ্রের লিখিত জবাব। এবং সেখানে লেখা হয়েছে যে 2023 থেকে 24 সালে বাংলার বরাদ্দ শূন্য, শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 21-এর ভোটে হারের পর বাংলাকে কি দিয়েছে বিজেপি সরকার, এটা তারই প্রমাণ, এমনটাই পোস্ট করেছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। আপনাদের জানিয়ে রাখি যে খবরের দিকে আমরা নজর রাখছি। 100 দিনের কাজে বাংলাকে বঞ্চনার অভিযোগ এবং রাজ্যসভায় কেন্দ্রের লিখিত জবাব। এবং সেখানে বলা হয়েছে যেমনটা যে 2023 থেকে 24 সালে বাংলার বরাদ্দ শূন্য, শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন অভিষেক। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে, ঠিক কি বিষয় এখানে প্রকাশ করা হয়েছে রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েনের পক্ষ থেকে? আপনাদের জানিয়ে রাখবো, 21-এর ভোটে হারের পর বাংলাকে কি দিয়েছে বিজেপি সরকার। রাজ্যসভায় কেন্দ্রের লিখিত জবাব চেয়েছে তৃণমূল কংগ্রেস। এবং পাশাপাশি যে বিষয় তুলে ধরা হয়েছে যে এই যে 100 দিনের কাজ জানিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস, 100 দিনের কাজে বাংলাকে বঞ্চনার অভিযোগ। 2023-24 সালে বাংলার বরাদ্দ শূন্য, শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়েছে। এবং এর আগেও আমরা দেখেছিলাম যে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারেই ভাষ্যদের সংসদে সেই দাবি জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই নিয়েই কিন্তু চর্চা হয় রাজ্য রাজনীতিতে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এই বিষয়ে ডেরেক ওব্রায়েন ঠিক কি পোস্ট করেছেন, কি বলা হয়েছে সেই পোস্টে? দেখো, রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন বেশ কিছু তথ্য সামনে এনেছেন। সেখানে বিভিন্ন রাজ্যের যে বরাদ্দের করা হয়েছে তার সেই তথ্য যেমন এনেছেন, তেমনি কিন্তু 2024-25 অর্থবর্ষে এই বাংলাকে 100 দিনের কাজে কোনো টাকা দেওয়া হয়নি। এর আগেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার এ নিয়ে বক্তব্য রেখেছেন। তিনি বাজেট অধিবেশনের যে বাজেট বক্তব্যের উপর তিনি বক্তব্য রাখছিলেন, সেখানেও কিন্তু শ্বেতপত্র প্রকাশের তিনি দাবি করেছিলেন। বিজেপির পক্ষ থেকে সেই শ্বেতপত্র প্রকাশ তো দূরের কথা, উল্টে তারা দুর্নীতির কথা বলছেন। এবং দুর্নীতি যে হয়েছে তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র উষ্মা প্রকাশ করা হয়েছে যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অপপ্রচার করা হচ্ছে। তৎকালীন কৃষিমন্ত্রীর কাছে সমস্ত তথ্য তারা দিয়েছিলেন, তারপরেও রাজ্যকে এইভাবে আর্থিকভাবে বঞ্চনা করা হচ্ছে, রাজ্যকে আর্থিকভাবে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে। সেই জায়গাতে ডেরেক ওব্রায়েনের এই টুইট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেখানে বলেছেন যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে বিচারিতা করা হচ্ছে, যেসব জায়গাগুলোতে বিশেষ করে উত্তরপ্রদেশ, গুজরাট, যেখানে 100 দিনের কাজে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, সেখানেও টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের জন্য 2024-25 যে অর্থবর্ষের বাজেট, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ কিছুই দেওয়া হয়নি। শুধুমাত্র 100 দিনের কাজ নয়, বিভিন্ন প্রকল্পে কিন্তু রাজ্য সরকারকে কোনো টাকাই দেওয়া হয়নি।
জিএসটি বা যে প্রাপ্য টাকা রয়েছে সেই প্রাপ্য টাকা দেওয়া হয়নি। 1,97,000 কোটি টাকা বকেয়া রয়েছে, সেই বকেয়া টাকা দেওয়ার ব্যাপারেও কেন্দ্র সরকার কোনো পদক্ষেপ নিচ্ছেন না এবং সেই মতোই কিন্তু তীব্র কটাক্ষ করেছেন ডেরেক ওব্রায়ান ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে এবং প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে। একেবারে ধন্যবাদ তোমায় দেবজ্যোতি। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আরো আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।